আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাস 5-এ। আমরা গত ক্লাসে মোলার দ্রবণের প্রস্তুতি এবং মোলার দ্রবণ সম্পর্কিত কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা জানব যৌগে মৌলের শতকরা সংখ্যা, পার্সেন্টেজ কম্পোজিশন অফ এলিমেন্টস ইন কম্পাউন্ডস। কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুক্তি বলে। যৌগের আণবিক সংকেত থেকে ওই যৌগে বিদ্যমান মৌলসমূহের শতকরা সংযুক্তি বের করা যায়। তোমাদেরকে শতকরা সংযুক্তি কী এ ধরনের প্রশ্ন আসতে পারে এবং শতকরা সংযুক্তি বের করার নিয়মটা কী বা সূত্রটা কী সেটাও লিখতে হতে হবে। যদি অনুধাবনের প্রশ্ন হয় যে মৌলের শতকরা সংযুক্তি বলতে কী বোঝো, সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে শতকরা সংযুক্তির যে সূত্রটা দেওয়া আছে সেটা সহ লিখতে, সংজ্ঞাও লিখবে এবং সূত্রটাও লিখবে। আর যদি জ্ঞানের জন্য এই প্রশ্নটা আসে তাহলে শুধুমাত্র এক লাইনে জ্ঞানের সংজ্ঞাটা দিবে। কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুক্তি বলে। আর কোনো যৌগে একটি মৌলের শতকরা, যেমন আমরা জানি যে যৌগ মানেই হচ্ছে একাধিক যৌগ থাকবে, একাধিক মৌল থাকবে। তাহলে যেই মৌলটা থাকছে সেই মৌলের পারমাণবিক ভর এবং কয়টা আর পরমাণু রয়েছে সেই সংখ্যাটা ইন্টু 100 ডিভাইডেড সেই যৌগটার যে আণবিক ভর থাকবে সেটাকে দিয়ে ভাগ করলে যে পার্সেন্টেজটা পাওয়া যাবে সেই পার্সেন্টেজ দিয়ে আমি বলতে পারবো যে এই মৌলটা এতটুকু পরিমাণে আছে। এখন উদাহরণ হিসেবে আমরা একটা অঙ্ক দেখতে পারি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেন এবং ক্লোরিনের শতকরা সংযুক্তি কীভাবে হিসাব করতে হবে সেটা একটু দেখা হলো। হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো একটা অ্যাসিড, তো এই যৌগটার আণবিক ভর বের করাটা খুবই সোজা। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 আর ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। তাহলে আণবিক ভর বের করতে গেলে 1 + 35.5 36.5। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভরটা বের করা হয়ে গেল। এবং পরমাণুর সংখ্যা যদি হিসাব করতে হয়, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 1 এবং ক্লোরিনের পরমাণুর সংখ্যা 1। এখন কিভাবে আমরা শতকরা সংযুক্তি বের করব সেটা দেখছি। এখানে দেখো 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে 1 গ্রাম। আর তাহলে 1 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ঐকিক নিয়মভাবে সাজানো হয়েছে যে 36.5 গ্রামে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে 1 গ্রাম, তাহলে 1 গ্রামে কত থাকবে আর 100 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন কত থাকবে। সেক্ষেত্রেও দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং এখানে পরমাণুর সংখ্যাও 1 ইন্টু 1000 ডিভাইডেড হচ্ছে 36.5। আমরা যে সূত্রটা পড়েছিলাম তুমি সরাসরি সূত্রটাও ব্যবহার করতে পারো অথবা ঐকিক নিয়ম হিসেবেও করতে পারো। ঐকিক নিয়মে কীভাবে করতে হবে, যে যৌগ যেটা দেওয়া আছে সেটার মধ্যে পরমাণুর সংখ্যাটা গ্রামে দিতে হবে। যদি এখানে হাইড্রোজেন 2টা থাকতো তাহলে তুমি লিখতে 2 গ্রাম। আবার দেখো 36.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ক্লোরিন আর রয়েছে 35.5 গ্রাম। 1 গ্রামে কত থাকবে আর 100 গ্রামের মধ্যে কত থাকবে, ঠিক আছে। এখন যদি ক্লোরিনের পরিমাণ 2টা থাকতো তাহলে তোমাকে যে করতে হতো 35.5 সাথে আমাকে 2 গুণ করে দিতে হতো। তাহলে দেখো ক্লোরিনের একটা শতকরা সংযুক্তি পেলাম, 100তে কত আছে, হাইড্রোজেনের একটা শতকরা সংযুক্তি পেলাম, ঠিক আছে। আবার দেখো ক্লোরিনের শতকরা সংযুক্তি তুমি কীভাবে বের করতে পারো, যেহেতু প্রতিটা যৌগই 100 শতকরা সংযুক্তিতে রয়েছে, তার মানে হাইড্রোজেনের সংযুক্তি যেহেতু প্রথমে বের করে নিলে তাহলে 100 থেকে হাইড্রোজেনের সংযুক্তিটা বিয়োগ করে দিলেও কিন্তু তুমি ক্লোরিনের সংযুক্তিটা পেয়ে যাচ্ছ। তাহলে শতকরা সংযুক্তির অঙ্কগুলো খুবই সোজা। তোমাকে শুধুমাত্র আণবিক ভরটা বের করে ঐকিক নিয়ম হিসেবে অঙ্কটা সাজাতে পারো অথবা সূত্র বসাতে পারো। এবার দেখো পরের অঙ্কটার ক্ষেত্রে যদি যাই, যে পানির অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি হিসাব করো। তাহলে 1 মোল পানির সমান পানির আণবিক ভর হচ্ছে আমাদের 18 গ্রাম। তাহলে 18 গ্রাম পানিতে হাইড্রোজেন রয়েছে 2 গ্রাম। কীভাবে 2 গ্রাম, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 আর এখানে হাইড্রোজেনের পরমাণু হচ্ছে 2 × 1। এখানে গুণ অবস্থায় দেখানো হয়নি, যে এটা সরাসরি 2 গ্রাম লেখা হয়েছে। তাহলে 1 গ্রাম পানির মধ্যে হাইড্রোজেন আছে 2/18। 100 গ্রামে কত থাকবে, 2 × 100/18। তাহলে বের হয়ে গেল আমাদের 11.11। এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি কত, 1000 ডিভাইডেড এটা। এমন তুমি ইচ্ছা করলে শতকরা সংযুক্তির সূত্রটাও বসাতে পারো। সূত্রটা বসিয়েও তুমি অক্সিজেনেরটা বের করতে পারো। সূত্রটা কি, তুমি যেই মৌলের শতকরা সংযুক্তি বের করবে তার পারমাণবিক ভর, যেমন অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, পরমাণুর সংখ্যা এখানে অক্সিজেনের পরমাণুর সংখ্যা 1 আর ইন্টু হচ্ছে 1000 আর যৌগের আণবিক ভরটা দিয়ে ভাগ করতে হবে। এবার আসো পরের অঙ্কে, সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুক্তি। সালফিউরিক অ্যাসিডে দেখো আমাদের সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর যদি বের করো
1 × 2, হাইড্রোজেনের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা, সালফারের পারমাণবিক ভর 32, সালফারের পরমাণুর সংখ্যা, তারপর হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর 16 ইন্টু অক্সিজেনের পরমাণুর সংখ্যা 98। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, পরমাণুর সংখ্যা 2, তাহলে হাইড্রোজেনের সংযুক্তিটা কী হবে সূত্র অনুযায়ী বসাবো, পারমাণবিক ভর এবং তার পরমাণুর সংখ্যা ইন্টু হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড 98। সেক্ষেত্রে আমি হাইড্রোজেনের একটা পরিমাণ পেলাম, সালফারের ক্ষেত্রেও ঠিক একই সূত্র বসিয়ে আমি সালফারের একটা পরিমাণ পাবো, এবং অক্সিজেনের ক্ষেত্রেও দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমরা একই পরিমাণ একটা পাবো, এবং সেখান থেকে আমি 3টা সুন্দর উত্তর পেয়ে যাব যে সালফারিক অ্যাসিডে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের পরিমাণ কত। আবার দেখো অ্যালুমিনিয়াম সালফেট যোগে অ্যালুমিনিয়াম, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করো। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট তোমাকে বের করতে হবে আসলে কয়টা কী পরিমাণ আছে। দেখো অ্যালুমিনিয়ামের নিচে একদম তার প্রতীকের নিচে লেখা আছে 2, তাহলে অ্যালুমিনিয়াম আছে 2টা, সালফার ব্র্যাকেট দিয়ে আছে এখানে 3 আছে, তাহলে সালফার এখানে আছে 3টা, আর অক্সিজেন আছে 3 × 4 = 12টা, ঠিক আছে। আর অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27 × 2, সালফারের 32, তুমি ব্র্যাকেটের মধ্যে রেখেও করতে পারো, সালফারের 32 + 1, তারপর হচ্ছে অক্সিজেনের হচ্ছে আমাদের 16 × 4 ব্র্যাকেটের ভিতরে থাকলো, এবং ব্র্যাকেটের বাইরে রয়েছে 3, সম্পূর্ণ যে উত্তরটা আসবে সেটাকে 3 দিয়ে গুণ করে দেবো, এবং সেটা আসছে 342, তাহলে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্ত হবে 27 × 2, যেহেতু 2টা পরমাণু, ইন্টু 100 ডিভাইডেড হচ্ছে আণবিক ভর 342, সালফারের ক্ষেত্রে 32 × 3, কারণ হচ্ছে আমি আগেই বলেছিলাম কারণ ব্র্যাকেটটা যদি উঠিয়ে নেই তাহলে সালফারের পরমাণুর সংখ্যা হয়ে যাবে 3টা, আর অক্সিজেনের শতকরা সংযুক্তি হচ্ছে 3 × 4 = 12, এই 4 আর এই 3 গুণ হবে, তখন সালফারের 1 ছিল, 1-এর সাথে 3 গুণ হয়েছে 3 × 1, আর অক্সিজেনের ক্ষেত্রে 4-এর ব্র্যাকেটের বাইরে রয়েছে 3, তাহলে 3 × 4 = 12 গুণ হবে, তাহলে 16 × 12 × 100 ডিভাইডেড হচ্ছে আমাদের যৌগের আণবিক ভর। এমন দেখো অ্যালুমিনিয়াম, সালফার এবং অক্সিজেনের 3টা পরিমাণ পেয়েছি, সুন্দর উত্তর বের হয়ে যাবে যে অ্যালুমিনিয়াম সালফেট যৌগে অ্যালুমিনিয়ামের সংযুক্তি এত, সালফারের সংযুক্তি এত, অক্সিজেনের সংযুক্তি এত। এখন দেখো তোমাদের নিজে করার জন্য কিছু একটা অঙ্ক দেওয়া আছে যে সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম এবং ক্লোরিনের শতকরা সংযুক্তি বের করা। সুন্দরভাবে অঙ্কটা করে ফেলবে, তো এটা খুবই সোজা হবে, আমাদের অ্যালুমিনিয়াম সালফেট আর হচ্ছে সালফারিক অ্যাসিড থেকে এটা অনেক বেশি সোজা। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে শতকরা সংযুক্তি এবং সেই সাথে স্থূল সংকেত, এবং এর পরের আলোচনাটা থাকবে শতকরা সংযুক্তি এবং আণবিক সংকেত। নতুন 2টা শব্দ আমরা সাথে পরিচিত হচ্ছি যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত। স্থূল সংকেত কাকে বলছে এবং আণবিক সংকেত কাকে বলে। এবার দেখো একটা ছোট্ট উদাহরণ দেয়, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, এটা একটা নতুন যৌগ তোমাদের কাছে, H2O2, পানিকে আমরা খুব ভালোভাবেই চিনি H2O। হাইড্রোজেন পারঅক্সাইডে দেখো হাইড্রোজেনের 2টা পরমাণু রয়েছে, অক্সিজেনেরও 2টা পরমাণু রয়েছে, তার মানে যদি আমি তাদের অনুপাত লিখি তাহলে আমি কি লিখব, কাজে তাদের অনুপাতটা লিখব 2:2, যেহেতু 2টাই 2 তাদের অনুপাতটা আমি কাটাকাটি চলে যাবে, 2টা একই সংখ্যা যেহেতু, তাহলে 1 দিয়ে বিভাজ্য, তাহলে 1 দিয়ে ভাগ করে ফেলে সেটার অনুপাত হচ্ছে 1:1, তাহলে সেই সাপেক্ষে আমি হাইড্রোজেন পারঅক্সাইডের একটা স্থূল সংকেত লিখতে পারি HO। খেয়াল করো হাইড্রোজেন পারঅক্সাইডের আসল সংকেতটা হচ্ছে H2O2, যখন আমি এটাকে অনুপাত আকারে লিখছি 2:2 এবং 1 দিয়ে বিভাজ্য হওয়ার কারণে সেটাকে 1:1 লিখতেছি, এবং এই ইনফরমেশনটা থেকে যখন আমি হাইড্রোজেন পারঅক্সাইডের স্থূল সংকেত লিখতে যাচ্ছি তখন আমি লিখতেছি HO, তখন কিন্তু H2O2 লিখছেন। এখান থেকে আমি স্থূল সম্পর্কে যে ধারণাটা পাচ্ছি যে স্থূল সংকেতে আমি আসলে কোনো একটা যৌগের পরমাণু কী কী আছে সেটা সম্পর্কে জানতে পারি, কিন্তু তার প্রকৃত সংখ্যাটা আমি নাও জানতে পারি। আর আণবিক সংকেত হলো এমন একটা সংকেত যেই সংকেতটা থেকে আমি সেই যৌগে কী কী পরমাণু আছে সেটা তো জানবই, সেই সাথে তাদের প্রকৃত অনুপাতটা আমি জানতে পারবো, কিন্তু স্থূল সংকেতে আমি প্রকৃত অনুপাতটা জানতে পারবো না। স্থূল সংকেতে আমি শুধুমাত্র এতটুকু জানবো যে এই যৌগটার মধ্যে কী কী পরমাণু আছে এবং তাদের একটা সরল গুণিতক পাবো, কিন্তু প্রকৃত সংখ্যাটা আমি কখনোই জানতে পারবো না। তাহলে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেতটা কিভাবে বের করব সেটার একটা পদ্ধতি রয়েছে, আমাদের এখানে কতগুলো ধাপে অঙ্কটা করতে হবে, এবং এরপরে
স্থূল সংকেতটা যখন বের হয়ে যায় তারপরে আর একটা স্টেপ চলে গিয়েই আমরা হচ্ছে আণবিক সংকেতটা বের করতে পারবো। আমরা এখন সেই অঙ্কগুলোর দিকে যাচ্ছি। দেখো তোমাদের বইয়ে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয়ের জন্য কতগুলো ধাপের কথা লেখা আছে। 1 নম্বর ধাপ, মৌলসমূহের শতকরা সংযুতিকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। 2 নম্বর ফলাফলটা দেখো, ভাগফলগুলোর মধ্যে থেকে যেই সংখ্যাটা সবচেয়ে ক্ষুদ্রতম, তার মানে তোমার যৌগটাতে যদি 2টা বা 3টা মৌল থাকে তাহলে প্রত্যেকটা সংযুক্তি বের করতে হবে, প্রত্যেকটা সংযুক্তিকে সেই মৌলের পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রত্যেকটা ভাগের ফলে আমি একটা ভাগফল পাবো। তাহলে ধরো 3টা পরমাণুর ক্ষেত্রে আমি 3টা ভাগফল পাবো। ভাগফলগুলোর মধ্যে আমার খেয়াল করতে হবে কোনটা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। ভাগফলের মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হবে সেই সংখ্যাগুলো দিয়ে ভাগফলগুলোকে আবার ভাগ করতে হবে এবং ভাগফলগুলোকে নিকটতম পূর্ণ সংখ্যায় পরিণত করে প্রয়োজনে যে কোনো সংখ্যা দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। মৌলসমূহের প্রতীকের নিচে ডান পাশে ওই পূর্ণ সংখ্যাগুলো বসেই স্থূল সংকেত তৈরি হয়ে যাবে। 4 নম্বর হলো, মৌলগুলোর প্রতীকের নিচে ডান পাশে 1 থাকলে সেটা লেখার প্রয়োজন। এটা আমরা জানি যে কখনো 1 যদি থাকে একটা পরমাণু থেকে সেটা 1 কখনো লেখার দরকার হয় না। এবার আমরা একটা ছোট অঙ্ক দেখব। অঙ্কটা দেখে আমরা এই 4টা ধাপ যে পড়লাম এই 4টা ধাপের দেখি প্রতিটা ধাপ ব্যবহার করে আমি স্থূল সংকেতটা পাচ্ছি কিনা। এবার দেখো, কোনো একটা যৌগে কার্বনের সংযুক্তি দেওয়া আছে 92.31% এবং হাইড্রোজেনের সংযুক্তি দেওয়া আছে 7.69% এবং যৌগটির স্থূল সংকেত বের করতে হবে। তাহলে আমাদের প্রথম যে ধাপটা ছিল সেটা একটু খেয়াল করো যে প্রত্যেকটা কোনো একটা যৌগের প্রত্যেকটা মৌলের শতকরা সংযুক্তি যদি দেয়া থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না দেয়া থাকে তাহলে বের করতে হবে। বের করে তারপর প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর ভাগ করতে হবে। তাহলে প্রথম ধাপে প্রথমে মৌলগুলির শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করলাম। তাহলে কার্বনের পারমাণবিক হচ্ছে 12, কার্বনের শতকরা সংযুক্তি হচ্ছে 92.31, 92.31কে আমি 12 দিয়ে ভাগ করলাম, উত্তর পেলাম একটা। হাইড্রোজেনের শতকরা হচ্ছে 7.69 দিয়ে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, সেটাকে ভাগ করলাম। দেখো 2টা ভাগফলই এসেছে 7.69। আমাকে বলা হয়েছিল যে 2টা ভাগফলের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা আসবে সেটাকে দিয়ে ভাগফলগুলোকে আবার ভাগ করতে। যেহেতু ভাগফলের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা বা বৃহত্তম বলো যেটাই বলো সংখ্যা একটাই, তাহলে কি করতে হবে, ভাগ আমাকে করতেই হবে। ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যাগুলো দিয়ে ভাগফলকে ভাগ করি। তার মানে 7.69কে দিয়ে আবার 7.69কে ভাগ করলাম 1, 7.69কে দিয়ে আবার 7.69 ভাগ করলাম 1। তাহলে কার্বনের আমি পরিমাণ পেলাম 1 আর হাইড্রোজেনের পেলাম 1। এই মানগুলোকে মৌলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখলেই স্থূল সংকেত পাওয়া যাবে। মৌলের প্রতীক হচ্ছে সি, হাইড্রোজেন, এবং সি এর পাশে 1, হাইড্রোজেনের পাশে 1 লিখে ইকুয়াল টু দিয়ে CH লিখলাম। তাহলে আমার প্রশ্নে যে যৌগটা চাওয়া হয়েছিল তার স্থূল সংকেত হচ্ছে CH। এবার আরেকটা ছোট্ট অঙ্ক দেখি। দেখো, কোনো মৌলের শতকরা সংযুক্তি হাইড্রোজেন, সালফার, অক্সিজেন দেওয়া আছে, স্থূল সংকেত বের করতে হবে। শতকরা সংযুক্তি দেওয়া আছে, তাহলে প্রথম ধাপটা কি, শতকরা সংযুক্তিকে প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। হাইড্রোজেনকে ভাগ করবো 1 দিয়ে, সালফারের শতকরা সংযুক্তি ভাগ করবো 32 দিয়ে, অক্সিজেনের শতকরা সংযুক্তি ভাগ করবো 16 দিয়ে। আমি দেখো ভাগফল পেয়েছি। এবার খেয়াল করো ভাগফলগুলোর মধ্যে 2.04, 1.02, 4.08 রয়েছে। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1.02। তাহলে প্রত্যেকটা ভাগফলকে 1.02 দিয়ে আবার ভাগ করতে হবে। তাহলে আমার লাইনটা কি হবে, ভাগফলগুলোর মধ্য থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলোকে ভাগ করি। তাহলে হাইড্রোজেন ডিভাইডেড 1.02, এটা ভাগ করলে পাওয়া যাচ্ছে 2, সালফারকে এটা ভাগ করলে একই সংখ্যা দিয়ে ভাগ হয়ে যাচ্ছে 1, অক্সিজেনের হচ্ছে 4, তাহলে 2, 1, 4। এই মানগুলোকে আমি হাইড্রোজেনের পাশে লিখলাম H2, সালফারের পাশে লিখলাম 1, অক্সিজেনের পাশে লিখলাম 4। যেহেতু 1 লেখাটার দরকার নেই তাহলে আমি লিখতে পারি H2SO4। দেখে মনে হচ্ছে এটা সালফিউরিক অ্যাসিড এবং এটার আণবিক সংকেতও সালফিউরিক অ্যাসিডই হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না প্রশ্নে আণবিক সংকেত বের করতে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার উত্তর এটা স্থূল সংকেত হিসেবেই থাকবে এখানে। এর পরের অঙ্কটা দেখো, একটা যৌগে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি দেওয়া আছে, স্থূল সংকেত নির্ণয় করতে হবে। হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুক্তিকে তাদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করলাম, ক্ষুদ্রতম সংখ্যা আসলো 5.55। তাহলে 5.55 দিয়ে হাইড্রোজেনের যে ভাগ করেছে সেটাকে একবার ভাগ করলাম, অক্সিজেনটাকে ভাগ করলাম, উত্তর আসলো 2 আর 1। সাজিয়ে লিখলাম
H2 আর হচ্ছে অক্সিজেন 1 এবং উত্তরটা হচ্ছে H2O। এই মানগুলো এবং মৌলের প্রতীক দিয়ে সংকেত আকারে লিখলে স্থূল সংকেত পাওয়া যাচ্ছে। বইয়ে যেভাবে অঙ্কটা করে দেওয়া আছে, ধাপে ধাপে যেভাবে দেওয়া আছে তোমরাও ঠিক সেভাবে করবে এবং ধাপগুলো দেখা যাবে। এই সবগুলো অঙ্ক যদি তোমরা করো তাহলে ধাপগুলো তোমার এমনি মনে থাকবে। এবার খেয়াল করো, একটা অঙ্ক দেওয়া আছে। একটি পরীক্ষার মাধ্যমে দেখা গেল 3 গ্রাম কার্বন পরমাণু 8 গ্রাম অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে। সেই যৌগের স্থূল সংকেত বের করতে হবে। ঠিক আছে, 3 গ্রাম কার্বন পরমাণু আর 8 গ্রাম অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে। তাহলে তোমাকে এখানে শতকরা সংযুক্তিটা দেওয়া নেই, যৌগটা সম্পর্কে তোমার কিছু বলা নেই, তাহলে শতকরা সংযুক্তিটা বের করে নিতে হবে শুরুতে। যে 3 গ্রাম আছে, যে কার্বনের পরিমাণটা, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 এবং আছে কত গ্রাম, 3 গ্রাম আছে, ডিভাইডেড ইন্টু 100 ডিভাইডেড হচ্ছে আমাদের আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, যৌগটা আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, তারপর আমাদের স্থূল সংকেতটা বের করতে হবে। তোমরা এই অঙ্কটা একটু বাড়ি কাজ করার চেষ্টা করবে। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি অঙ্কটা করে দিব। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই প্রতিটা ক্লাস খুব ভালোভাবে ফলো করে নিজেরা বাসায় পড়াগুলো তৈরি করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।